ভারত মহাসাগরের ঠিক মাঝখানে এই দ্বীপটার নাম ট্রিমলিন আইল্যান্ড। এটা এতটাই বালুময় যে এটাকে বলা যায় সমুদ্রের মরুভূমি। 1761 সালে প্রায় 100 জন ক্রীতদাসকে ধরে এনে ফেলে রাখা হয় এই দ্বীপে। কি হয়েছিল তাদের সাথে? তারা কি সমুদ্রের মাঝে এই দ্বীপে টিকে থাকতে পেরেছিল নাকি উধাও হয়ে গিয়েছিল? চলুন পৃথিবীর ইতিহাসে এই ভয়ঙ্কর ঘটনায় আজ জানা যাক বিস্ময় পৃথিবীর এই পর্বে। কি সমুদ্রের মাঝে এই দ্বীপে টিকে থাকতে পেরেছিল নাকি উধাও হয়ে গিয়েছিল? চলুন পৃথিবীর ইতিহাসে এই ভয়ঙ্কর ঘটনায় আজ জানা যাক বিস্ময় পৃথিবীর এই পর্বে। হৃদয় বিদারক এই ঘটনার জন্ম হয় 1761 সালের শুরুর দিকে। সেই সময় আমেরিকায় কৃষ্ণাঙ্গদের অনেক ছোট চোখে দেখা হতো। বলা যায় তাদের কোনো মানুষ হিসেবেই গণ্য করা হতো না। আর সেজন্যই সাদা চামড়ার মানুষেরা তাদেরকে দাস হিসেবে বিক্রি করে দিত। তো সেই সময় 32 জন সদস্যের একটি জাহাজ মাদাগাস্কার থেকে মরিশাস যাচ্ছিল। ফ্রান্সের বিভিন্ন ব্যবসায়ী আর কোম্পানি সেই সময় মাদাগাস্কার ও মরিশাসের বিভিন্ন পণ্য আনা নেওয়া করত। কিন্তু সেই সময় ফ্রান্সে কোনো রকম দাস কেনা বেচা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। কিন্তু এ নিষেধাজ্ঞার পরেও অনেক ফ্রেঞ্চ আদম ব্যবসায়ীরা সমুদ্র পথে লুকিয়ে দাস কেনা বেচা করত। ঠিক এ কারণেই ওই জাহাজে সাধারণ জনগণের পাশাপাশি 160 জন ক্রীতদাসকে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে সেই সমুদ্র পথের মাঝে ছিল ছোট একটি দ্বীপ যার নাম ট্রিমলিন আইল্যান্ড। তো হঠাৎ করে মরিশাস যেতে থাকা সেই জাহাজের ক্যাপ্টেনের সাথে যাত্রীদের রাস্তা ভুলে যাওয়া নিয়ে তুমুল ঝগড়া বেঁধে যায়। এইগুলো দেখে ক্যাপ্টেনও অন্যমনস্ক হয়ে যায়। পরিস্থিতি আরো বিগড়ে দেয় সমুদ্রের উত্তাল ঢেউ। রাতের বেলায় গভীর অন্ধকার থাকার কারণে সামনের কোনো কিছুই ঠিকমতো দেখা যাচ্ছিল না। হঠাৎ করে সেই জাহাজ ট্রিমলিন দ্বীপের কাছে এসে সজোরে ধাক্কা খেয়ে ডুবতে শুরু করে। বেশিরভাগ যাত্রীরাই আর কিছু ক্রীতদাস বের হয়ে আসতে পারলেও অনেকেই সেই জাহাজের সাথে ডুবে মারা যায়। আর বাকিরা ট্রিমলিন দ্বীপে উঠে আশ্রয় নেয়। এদের মধ্যে 80 জন ক্রীতদাস, সাধারণ যাত্রী আর জাহাজের ক্যাপ্টেনও ছিল। তাদের মধ্যে অনেকেই ডুবতে থাকা জাহাজ থেকে বেশ কিছু খাবার ও সরঞ্জাম উদ্ধার করেছিল। আর দুঃখজনকভাবেই এই খাবার বিতরণ নিয়ে কিছু সমস্যা দেখা দেয়। লোকজনের মধ্যে তীব্র উত্তেজনা ছড়াতে শুরু করে। এটা সমাধানের জন্য ওয়ারি নামের একজন ব্যক্তি ক্যাপ্টেনকে অবশ্যই সাহায্য করেছিল। ফলে লোকজনের অবস্থা আরো বেশি খারাপ হতে শুরু করে। কিন্তু তারপর সেই ওয়ারি নামের ব্যক্তি দ্বীপে থাকা সমস্ত কাঠ একত্র করে একটি জাহাজ বানানোর সিদ্ধান্ত নেয়, যাতে করে তারা এই দ্বীপ ছেড়ে বেরোতে পারে। অবশেষে তারা একটি জাহাজ বানাতেও সক্ষম হয়। কিন্তু জাহাজ বানানো হলেও প্রথমে এতে আহরণ করে ফ্রান্সের সব সাদা চামড়ার আরোহীরা। সেই জাহাজের ধারণ ক্ষমতা ছিল মাত্র 122 জন। আর তাই দ্বীপে আরো বাকি ছিল প্রায় 80 জন। তারা প্রায় ছিল সাদা চামড়ার লোকেদের ক্রীতদাস। তবে ওয়ারি তাদের জন্য একটি উদ্ধারকারী জাহাজ পাঠানোর ওয়াদা করে মরিশাসের উদ্দেশ্যে রওনা হয়। অবশেষে 4 দিন পর জাহাজটি মরিশাসে এসে পৌঁছায়। এসেই ওয়ারি আর জাহাজের ক্যাপ্টেন গভর্নরের সাথে দেখা করে। তারা স্থানীয় গভর্নরকে ট্রিমলিন দ্বীপের সেই করুণ অবস্থার কথা জানায় আর তাকে বলে একটা উদ্ধারকারী জাহাজ পাঠাতে। কিন্তু গভর্নর তাকে অস্বীকৃতি জানায়, কারণ ক্যাপ্টেন আর ওয়ারি আইনের বিরোধিতা করে ক্রীতদাসদের জাহাজে এনেছিল। তাছাড়াও সেই সময় ফ্রান্স আর ব্রিটেনের মধ্যে 7 বছর ধরে যুদ্ধ চলছিল, যার কারণে বারবার অনুরোধ করার পরেও তারা কোনো রকম জাহাজ পাঠায় না। অবশেষে যুদ্ধ শেষ হলে ফ্রান্স সরকার সিদ্ধান্ত নেয় যে ট্রিমলিন দ্বীপে আটকে পড়া মানুষের উদ্ধার করার জন্য একটি জাহাজ পাঠাবে। শেষমেশ 1775 সালে ট্রিমলিন দ্বীপে 2টি জাহাজ পাঠানো হয়। সেই জাহাজের একটি ছিল আটকে থাকা লোকদের উদ্ধার করার জন্য, আর আরেকটা পাঠানো হয় তারা কেমন আছে সেটা দেখার জন্য। প্রথমে যে জাহাজটা পাঠানো হয়েছিল আটকে থাকা লোকদের অবস্থা জানার জন্য, সে জাহাজটি এসে জানায় যে তারা এখনো বেঁচে আছে। কিন্তু সেই সময় সমুদ্রের অবস্থা অনেক উত্তাল থাকার কারণে সেই জাহাজে করে আটকে থাকা লোকদের উদ্ধার করা সম্ভব হয়ে ওঠে না। এরপর 1976 সালে ট্রিমলিন নামের একজন ব্যক্তি তার নিজের জাহাজ নিয়েই সেই দ্বীপে পৌঁছে যায় আর নিজ উদ্যোগেই সেখানে আটকে পড়া লোকদের উদ্ধার কাজ শুরু করে। পরবর্তীতে সেই লোকের নামে এই দ্বীপের নামকরণ করা হয় ট্রিমলিন। দুঃখজনকভাবে তিনি যখন অনেক বছর পর সেই দ্বীপে এসে পৌঁছান, সেখানকার 80 জন লোকের মধ্যে মাত্র 8 জনই বেঁচে ছিল। 8 জনের মধ্যে 7 জনই ছিল মহিলা ও তার সাথে একটি বাচ্চা ছিল। ট্রিমলিন সহ তার দলের সবাই এটা ভেবে অবাক হয়েছিল যে এই 8 জন কিভাবে এই নির্জন দ্বীপে 15 বছর বেঁচে ছিল।
যারা বেঁচে ছিল তারা জানায় 15 বছর ধরে তারা বেঁচে থাকতে পেরেছিল কেবলমাত্র একটা আগুনের জন্য। অবিশ্বাস্যভাবে 15 বছর ধরে তারা একটানা এই আগুনকে জ্বালিয়ে রেখেছিল এই দ্বীপে। তারা কখনোই সেই আগুনকে নিভতে দেয়নি। আর এই আগুনই তাদের এই 15 বছর লড়াই করে টিকে থাকার সাহস জুগিয়েছিল। তারা বিভিন্নভাবে প্রতিকূল পরিবেশ, ঝড় বৃষ্টির মাঝেও সেই আগুনকে কখনোই নিভতে দেয়নি। অথচ জাহাজ থেকে বেঁচে ফেরার পরে সেই ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেন সেই আগুন প্রথম জ্বালিয়েছিল। এমনকি সেই দ্বীপে খাওয়ার জন্য কোনো ফল বা উদ্ভিদ ছিল না। তাই সেখানে আটকে পড়া 80 জন কৃতদাস তাদের খাওয়ার ব্যবস্থা করেছিল সমুদ্র থেকে। তারা প্রথমে সমুদ্র থেকে কাঁকড়া আর মাছ শিকার করত, আর এরপর তারা এগুলো আগুনে পুড়িয়ে খেয়ে ফেলতো। আর পানির জন্য আগে থেকেই সেখানে একটা কূপ খনন করা হয়েছিল। আর তাই আর যাই হোক না কেন তাদের খাবার ও পানির জন্য কষ্ট করতে হয়নি। ব্যাপারটা এমন না যে 80 জন কৃতদাস কখনোই এই দ্বীপ থেকে বের হওয়ার চেষ্টা করেনি। এমনকি তাদের মধ্যে থাকা কয়েকজন মিলে জাহাজের কিছু পরিত্যক্ত কাঠ একত্রিত করে ছোট একটা নৌকাও তৈরি করেছিল। এরপর সেই নৌকাতে করে 18 জনের একটা দল সেই দ্বীপ থেকে বের হয়ে সমুদ্রের দিকে যাত্রা শুরু করে। কিন্তু সেই 18 জন আর কখনোই সেই দ্বীপে ফিরে আসেনি। তাদের সাথে হয়তো আরো ভয়াবহ কিছু ঘটেছিল, কিন্তু কেউ কেউ বলে তারা হয়তো সমুদ্রের মাঝে ঝড়ের কবলে পড়ে নিজেদের প্রাণ হারিয়েছিল। এরপর তাই আর কখনোই আটকে পড়া লোকেরা দ্বীপ থেকে বের হওয়ার সাহস দেখায়নি, কারণ তাদের কাছে সমুদ্রের এই উত্তাল ঢেউর থেকে ট্রামলিন দ্বীপ বেশি নিরাপদ ছিল। কিন্তু এতে করে বেশিরভাগেরই শেষ রক্ষা হয়নি। দিনের পর দিন খাবারের অভাবে এবং বিভিন্ন ধরনের ভয়ঙ্কর রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে একের পর এক মারা যেতে থাকে। তবে 2006 সালে একজন লেখক রিসার্চ করার জন্য সেই দ্বীপে গিয়ে পৌঁছায়। তিনি সেখানে গিয়ে একটি 5 মিটার গভীর কূপ দেখতে পান। তার পাশেই ছিল বালু আর পাথরের তৈরি ছোট একটা ঘর। সেই সাথে ছিল একটা ছোট রান্নাঘর। এমনকি সেই রান্নাঘরে বেশ কিছু বাঁশের তৈরি প্লেট আর কিছু চামচ দেখতে পায়। তিনি যখন এই ব্যাপারে রিসার্চ করেন তখন তিনি জানতে পারেন এখানে আটকে পড়া লোকগুলো তাদের খাবারের জন্য সামুদ্রিক পাখি ও কচ্ছপ শিকার করে খেত। কারণ একটা সময় তারা বিশ্বাস করেই নিয়েছিল যে তাদের উদ্ধার করার জন্য আর কেউই সেখানে জাহাজ নিয়ে আসবে না। আর তাই তারা ট্রামলিন দ্বীপকেই তাদের বাড়ি বানিয়ে নিয়েছিল। তবে মজার ব্যাপার হলো তারা সেখানে স্বাধীনভাবেই জীবনযাপন করেছিল, কারণ তাদেরকে সেখানে অত্যাচার করার মতো কেউই ছিল না। এমনকি তারা তাদের সাথীদের মৃত লাশকে নিয়ে সেই দ্বীপেই কবর দিয়ে দিত। তবে পরবর্তীতে তাদের কবরের কোনো চিহ্নও সেখানে খুঁজে পাওয়া যায়নি। তবে তাদের করুণ ইতিহাস পৃথিবীবাসী আজও মনে রেখেছে।